একটা কাহিনী বলি। সে বাচ্চার বয়স এখন 40 বছর। তো ছেলেটি যে বছর জন্মেছিল, 40 বছর ভেবে দেখুন কোন সাল হবে এরকম, সেই বছর খুব গরম পড়েছিল। অত গরম পড়েছে যে মানুষের গায়ে ফোসকা পড়ে যাচ্ছে। আর ও বাচ্চা ছিল খুব নাদু শুধু পড়াশোনা। এই ভাঁজগুলিতে ফোসকা পড়ে গেছে। বাচ্চা ওই গরমে ঘুমিয়ে আছে। এবার ভাবুন তো, একে কি শান্ত বলবেন আপনি? না, বইয়ে লেখা নেই ভাই, আমি দুঃখিত, বইতে লেখেননি ঋষিগুণ, লেখেননি। শিশুটি ঘুমিয়ে আছে প্রচন্ড গরমে। তাদের বাড়িতে ইলেকট্রিক পাখার ব্যবস্থা ছিল না। তার দিদিরা ছিল, মা ছিল, বাবা ছিল, পাখার আওয়াজ যতখানি পাচ্ছে করছে, জল পাচ্ছে করছে না। সকাল নেই, দুপুর নেই, বাচ্চা ঘুমিয়ে আছে। পাশের বাড়ির মহিলা বলছে, তোর ভাইকে চিমটি কাট না। কেন? দাদা দেখি কাটতে পারি কিনা শুনি। একবার ভাবুন না গো, এইটা ভাববেন না একবার আপনি? কিন্তু ভাববেন কোথা থেকে? বইতে তো লেখা হয়নি। তাই আপনি আমাকে জিজ্ঞেস করেন, আপনি কোথায় পেলেন? আমি বলবো উপরওয়ালা দিয়েছে, উপরওয়ালা দিয়েছে, বইতে লেখা নেই। যে বাচ্চা কাঁদে না জন্মে কেঁদেছিল, পরে পরে এতটাই শান্ত। পাশের বাড়ির মহিলা বলে, চিমটি কাট, দেখি তোর ভাই কাঁদতে পারে কিনা। সে এখন 40 বছর বয়স্ক। তাকেও আপনি প্রায় নিয়ে দেবেন বলুন? ও তো চুপচাপ ছিল। মিল তো আছেই না ভাই। একটা হলো উপরে উপরে, আর একটা হলো অন্তরের অন্তঃস্থলে। ওই শান্তকে আমি নাম দিয়েছি হরিবিলি জেন্টল, হরিবিলি কোয়াইট। হরিবিলি শব্দের মানে আমার লেখার মধ্যে দেখবেন ইংলিশ টু বাংলা, ইংলিশ টু ইংলিশ, আমেরিকান ডিকশনারি, সাধারণ ডিকশনারির মানে আমি লিখে দিয়েছি। আমি একে হরিবিলি কোয়াইট বলেছি, হরিবিলি জেন্টল বলেছি। একটি 4 বছরের শিশু, ও দিদি পড়ে 5-এ, ও একটু একটু করে দিদির বই পড়িয়ে দিতে পারে। দিদি অঙ্ক না করলে অঙ্ক করে দেয়। আপনি কি বলবেন? ব্রেনি বলবেন না? না, ওর ক্ষেত্রে ব্রেনি শব্দটা প্রযোজ্য নয়। ওটা অস্বাভাবিকতা, ওটা অস্বাভাবিকতা। ও বলে দিচ্ছে ও পৃথিবীতে খুব বেশি দিন থাকবে না, কারণ ওর বয়স এখন 90, আর 10 বছর থাকবে হয়তো বা 100 বছর বয়স পর্যন্ত। ও এত বড় হয়ে জন্মেছে, 4 বছরের বাচ্চা ক্লাস 5 অঙ্ক করে দিচ্ছে। এই স্কুলেই তাকে ভর্তি করা হয়নি। শুধু বাবা মার থেকে জেনে নেয়, আমাকে দিদির বইটা একটু পড়িয়ে দাও। দিদি তো পারে না, আমাকে পড়িয়ে দাও, পারবো। একে ব্রেনি বলা যায় না, এটা অস্বাভাবিকতা। আমি ওকে হরিবিলের মধ্যেই রেখেছি। আপনার লেখাটা যখন লাঞ্চের পরে পাবেন, কপি হচ্ছে, ওটা পাবেন, আর রাতে গিয়ে পড়বেন। আর কালকে যত খুশি প্রশ্ন করবেন। আর প্রশ্ন করার অর্থ হলো আপনি বুঝবার চেষ্টা করেছেন। কারণ আমি ওখানে সমস্যাই শুধু বলিনি, সমাধানের রাস্তাও বাতলে দিয়েছি। উপরওয়ালা আমাকে একটা জিনিস আরো শিখিয়েছে, আমি জ্যোতিষী করতে পারি না গো, হোমিওপ্যাথি, কিন্তু লাগে জ্যোতিষীর মতো। আমি বলতে পারি এই বাবা মায়ের সন্তান কি হয়ে জন্মাবে। আমি বলতে পারি এই মহিলার ভবিষ্যৎ ক্যান্সার হবে কিনা। আমি বলতে পারি। উপরওয়ালা এটা শিখিয়েছে আমাকে। কোন বইতে পেয়েছি? উপরওয়ালা লেখা বইতে, দেখা যায় না। কোন মায়েদের ক্যান্সার হবে আপনি আজকে বলতে পারবেন। কোন মেয়েটা সার্ভিক্সে ক্যান্সার হবে, কোন মেয়েটা ইউটেরাইন ক্যান্সার হবে আপনি বলতে পারবেন। কোন মেয়েটা ব্রেস্ট ক্যান্সার হবে তাও হয়তো বলতে পারবেন। আপনি যদি জিজ্ঞাসা করেন, একটি মেয়ে এসেছে, তারা যখন শরীর খারাপ, পিরিয়ডে শুরু হয়নি, আপনি এটুকু জিজ্ঞাসা করতেই পারেন মাকে, ওর কি স্বাদ হয়? আমরা মাই বলবো, দাদু আমি চিন্তায় আছি, আমার বাচ্চাটা শরীর ভালো হয় না। কেন কি জানি, জানি না, ছোট্ট থেকে দেখে আসছি ওর প্যান্টে দাগ লাগে। আপনি বলে দেখুন না, আমাকে একজন বললো ডাক্তার দেখাতে, আমি আপনার কাছে পরামর্শের জন্য আনলাম। এর জন্য কি ডাক্তার দেখানো উচিত? সত্যি কি ওই জিনিসের জন্যই আমার বাচ্চাটা এরকম হচ্ছে?
কোনো ম্যাথমেটিক্যাল লেখা নেই, সেহেতু আপনি খুঁজ করবেন লোকেশন, সেন্সেশন, কনকমিটেন্ট মোডালিটি, ডিজায়ার অবস্থা ইত্যাদি খুঁজবেন, একটা ড্রাগ বেরোবে, হয়তো বাচ্চাটা সাদা স্রাব ঠিক হয়ে যাবে। হয়তো বললাম এই জন্যে সেই ব্রাইনিয়ার জ্বর সেরে গেল, মায়ের মুখে থুতু দিল, তার মানে প্যাথোলজিটা ছিল এক জায়গায়, চলে গেল অন্য জায়গায়। আপনি যাকে আজকে লোকেশন, সেন্সেশন, কনকমিটেন্ট মোডালিটি, ডিজায়ার অবস্থা, আদারওয়াইজ সব নিয়ে ওষুধ দিলেন, হয়তো সেটি রূপ বদলে ছিল শান্তশিষ্ট, ছিল অঙ্কে 100তে 100 পেত, এবার ফেল করেছে। ডাক্তারবাবু কি করবে? ডাক্তারবাবুর কাছে গেছিল তো সারা সারা জন্য, ডাক্তার ওষুধ দিচ্ছে, সারা সারা ছেড়ে গেছে, বা খাবো সে অঙ্কে ফেল করলো তো ডাক্তারবাবুর কি দায়? সত্যি তো বলুন না, বইতে লেখা ছিল, ডাক্তারবাবু তো নিজে নিজে অনুমতি দেয়নি, বই পড়ে দিয়েছে, লেখা ছিল, রুব্রিক ছিল, রিপোর্টারে কেটেছে, হয়তোবা অর্গানও কেটেছে, হয়তোবা মায়াজমও দেখেছে, কিন্তু যে মায়াজম বইতে লেখা হয়নি সে সুস্থ হবে না গো। তারপর সমাধান তো আছে, আপনি লেখা পড়লেই তো বুঝতে, আগে বাড়িতে গিয়ে দেখতে পাবেন। আমি বলে দিলে তো রহস্যটাই চলে যাবে, আপনার ইচ্ছাই করবে না পড়তে। বাড়ি গিয়ে দেখবেন। আর একটা কথা, যদি এমন কেস বাড়ি গিয়ে পান, বা আপনি জানেন আপনার বাড়িতে আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার প্রতিবেশী, আপনার ভাইয়ের স্ত্রী ইত্যাদি কার এমনটি ছিল বা আছে, না জেনে থাকে জিজ্ঞেস করুন বাড়িতে গিয়ে। অনেক বড় বিপদ থেকে তো বাঁচাতে পারবেন, বা আপনিও বাঁচতে পারবেন। এমন সাদাস্রাবের কথা, ইতিহাস বহু মেয়েদের জীবনেই থাকে, কিন্তু যখন ধরা পড়ে কিছু করার থাকে না। কি হয়েছে কি জানি লেখা আছে তো, সিএ সার্ভিক্স, মাই গুডনেস, কিছুই বোঝা যায়নি। সিএ সার্ভিক্স কিছু তো হয়নি, আমার মেয়ে তো ঠিকঠাক ছিল, বাচ্চাগুলো সুন্দর হয়েছে, এটা কি করে হলো? এটা যে হবে এগুলো তো জানা ছিল কবে, ও যখন কিশোরীও নয়, শিশু, শৈশব, তখনই জানা গেছিল ওর সার্ভিক্সে ক্যান্সার হবে। শুধু বইতে লেখা ছিল না, অবাক লাগে। আমরা বইয়ের উদ্ধৃতি চাই, বইতে সব কথা লেখা হয়নি। প্রমাণ করুন ভুল বলেছি, বাড়িতে গিয়ে প্রমাণ করুন, আর ফোনে একটা গালাগালি দিন, ওটা কথা মিথ্যা, বইতে লেখা। কিন্তু যেদিন ধরা পড়লো, ডাক্তার হাত তুলে দিলেন, অপারেশন করতে হবে, রেডিয়াল হিস্টেরেক্টমি, জরায়ুর সঙ্গে সব বাদ দিতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। যদি ঠিক না, কেমো দিতে হবে, রেডিও দিতে হবে, ঠিক হয়ে যাবে। ঠিক কিন্তু হয়েছিল, হওয়ার পরে ও রূপ বদলে চলে গেছিল লিভার, সিএ লিভার। এবার ডাক্তাররা বললেন এবার বাড়িতে নিয়ে যায়, ভালো মন্দ খেতে দিই, ঠিক হয়ে যাবে। দেখলেন তো কবে জানা গেছিল এই ঘটনা ঘটবে? ছোট্ট বাচ্চা যখন, তখন জানা গেছিল এই ঘটনা ঘটবে। কিন্তু দুঃখের বিষয়, ঋষিকুল লিখে যাননি। ছোটবেলা থেকে হোয়াইট ডিসচার্জ থাকলে তার সার্ভিক্স কি হয়, এরপরে যখন বাড়াবাড়ি হয়, রেডিয়াল হিস্টেরেক্টমি হয়, তারপরে যখন লিভারে যায়, ডাক্তাররা হাত তুলে দিয়ে বলেন ভালো মন্দ খাওয়া, অসহায়ের মতো সে কান্না, অসহায়ের কান্না, বাঁচাও। ডাক্তার বাবুরা হাত তুলে বলেন বাঁচাও, কিছুই কর, ছেড়ে দিতে হবে। ঠিক আছে, 5 মিনিট আমি এখনই ছেড়ে দিচ্ছি। আপনাদের যেমন এই অসহায় অবস্থা না হয়, মডার্ন সায়েন্সের সায়েন্টিস্টদের যে অসহায় অবস্থা, এটা যেন আপনাদের না হয় গো। আমি তোমার কাছে এই দোয়ার বাকি সবার জন্য, আমাদেরকে পথ দেখাও, এই অসহায়ের কান্না আমাদের কাঁদতে দিও না, আমাদের বুঝতে পারি। ছোট্ট বাচ্চাটি সাদা সাদা বলে পর 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 কি হবে, আমি কি করলে এই অভিশাপ থেকে বার করে আনতে পারবো, খুঁজবো তো এরপরে কোন বইয়ে লেখা আছে। তাহলে নামাজের জন্য আপাতত বন্ধ থাকুক, অনেক কথা বলার আছে, দুদিনে শেষ হবে। জ্বরটা বাড়ি
চেষ্টা করবো। আর আপনারা ভালো যে করবেন আর আমাকে আমরা কষ্ট পাবো প্লাস লজ্জাও পাবো। একটু আমাদের দিকে একটু ভাবুন, আমরা সমস্যা সৃষ্টি হয় তাহলে বিপাকে বিপদে পড়তে হবে। অনুগ্রহপূর্বক যাদের ডেলিগেটের নাম তালিকা হয় নাই, লিস্টভুক্ত হয় নাই, রেজিস্ট্রেশন হয় নাই, দয়া করে অনুগ্রহ করে লিস্টটা আমাদের কর্তৃপক্ষের কাছে লিস্টটা দিয়ে দিন। এক। দ্বিতীয় কথা অতি আন্তরিকতার পরিচয় দিয়েছেন, বলছেন যে ডাক্তার সাহেবরা আসবেন, ভদ্র মানসিকতায় ওরা আচরণ করবেন, সেভাবে চলাফেরা করবেন। লাইব্রেরি রুম আছে, ওখানে 150 মতো চেয়ার খানে খেয়ে আমার দ্বারা যেন কোনো নোংরা না হয়, যেখানে রাখতে ওই পাশে। আর আসি আগেকার আলোচনায় ফিরে আসি, কিন্তু এবার কথাটা আমি একটু অন্যভাবে বলবো, কারণ এখন কপি এসে গেছে আপনাদের হাতে। এখন আপনারা প্রশ্ন করবেন না, আমি প্রশ্ন করবো। সবাই পায়নি, তারা তো করা যাচ্ছে না। কালকে কিন্তু আমি প্রশ্ন করব, আজকে আপনারা করবেন, কালকে ঘুরে যাবে ব্যাপারটা। আমি প্রশ্ন করবো, আপনারা জবাব দেবেন। তার জন্য 28 পেজ আজকে রাতে বাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে কথা বলবেন না, 28 বার পড়বে তো শুতে যাবেন, খান আর না খান, কারণ কালকে আমার প্রশ্নের জবাব দিতে হবে। এই জন্য দিতে হবে, কালকে বাড়িতে গিয়ে, পরশুদিন বাড়িতে গিয়ে ওই কাগজের জ্ঞান বিদ্যে কাজে লাগিয়ে যত টাকা খরচা করে গেছেন তার 100 গুণ পয়সা আয় করতে হবে। মানে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আপনি কষ্ট করে জানিয়ে গেলেন, সেই কষ্ট তাদেরকেও অংশীদার করতে হবে, তাদেরকেও বাটোয়ারা করতে হবে। চলুন আগে যাই। শেষ আলোচনা হয়েছিল ভুলে যাও, এর অন্য প্রসঙ্গে যাই। কথা ছিল ল্যাক অফ ভাইটাল রিয়াকশন, এটা একটা বড় কথা। আগে আমরা পৌঁছে যাই যে কোনো পথে, হোক সে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, হোক সে পিপিপি, হোক গোব্যাক, যা হোক, কিন্তু শুনলাম এক, করলামও ঠিকঠাক, কিন্তু ওষুধ দিলাম, ওই কাজ তো হলো না। কি হলো? এতগুলো টাকা খরচা করলাম, 2 দিন কষ্ট করে কাটিয়ে এলাম, ওই কাজ তো হলো না। বলা হলো, ডাক্তারবাবুকে বলা হলো, আপনি ভালো করে রিকেস্টিং করুন। ডাক্তারবাবু আমার সব লেখা পড়ে রিকেস্টিং করলেন। স্যার ড্রাগ তো পাল্টাচ্ছে না। আমি বললাম, বলুন আপনি কি কি পেয়েছেন? এদেশের ছেলেরা আমাকে ভিডিও কল করে রোগী দেখায়, আপনারাও দেখাতে পারবেন না, ফিস নেই না, ভিডিও কলে ফিস নেই না, নিতে হবে। তো কথা হলো, ওষুধ আমি বুঝে নিলাম, ওষুধ তো ঠিক হয়েছে, কাজ তো করছে না। এমন কিন্তু হয়, যদি আমি ক্লার্ক না পড়তাম, মানে অ্যাকচুয়ালি ক্লার্ক পড়েছি মার্গারেট টাইলার পড়ার পরে। ক্লার্ক তো যখন ফাইনাল ইয়ারের ক্লার্কই পড়তে হতো, সে কথা নয়। নতুন করে যখন ডাক্তারি পড়া শুরু করলাম, তখন মার্গারেট টাইলার পড়তে গিয়ে ক্লার্ক পড়লাম। মার্গারেট টাইলার উনি লিখলেন, ক্লার্ক বলছেন ল্যাক অফ ভাইটাল রিয়াকশনের কথা, ডিপ্রেশনের কথা। ব্যাপারটা একটু বাংলায় বলি, বাংলায় বলি মানে উদাহরণ দিয়ে বলি। ভাবুন, এই সেমিনারের পরে আপনার বন্ধু গরম গরম চপ মুড়ি দিয়ে এসেছে, এই খা না ভাই, একদিন চপ খেয়ে 3 দিন পাতলা পায়খানা, ওর মধ্যে আর যাবো না, কান বলছে আর না। ইয়ং ছেলে তুই, আর তোকে বললাম চপ খা, তুই এইসব করছিস? না ভাই আমার খুব শিক্ষা হয়েছে, চপ তো খাবোই না। এ কথা একটা মানে আছে। মানেটা হলো ভাইটাল ফোর্স অতটাই দুর্বল। আর ভাইটাল ফোর্স দুর্বল মানে কি? ভাইটাল রিয়াকশন, সাফিসিয়েন্ট ভাইটাল রিয়াকশন কখনো দুর্বল ভাইটাল ফোর্স থেকে আমরা পেতে পারি না। তাহলে তুই ওষুধ খেলিস না কেন? আরে আমি তো ডাক্তার, তুই আমাকে কি ওষুধ খাওয়ার কথা বলছিস? খেয়েছি তো। কি খেয়েছিস? একটা বস খেয়েছি, অ্যাসিডে আর কি কি খায়? আমি সব খেয়েছি,
আমি আর হোমিওপ্যাথি করবো না। আমার বউ বলেছে হোমিওপ্যাথি করলে আমি বাবার বাড়ি চলে যাবো। তো কেন? রুগী ফুগি হয় না, বলেছিল একটা গয়না করে দিতে, 10 বছর বিয়ে হয়েছে, একটা গয়না বাড়িও বলেছে তুমি হোমিওপ্যাথি ছেড়ে অন্য কিছু না করো, আমি বাবার বাড়ি চলে যাবো। আমি ঠিক করেছি ভাই আর হোমিওপ্যাথি করবো না। আমি নিজেও সুস্থ হতে পারছি না, কাউকে সুস্থ করতে পারছি না, রুগী আগে আগে শেষ। ছেলেদের রুগীর কথা, তোর তো কথা শুনি, তোর এই চপ খেয়ে এরকম অবস্থা কবে হয়েছিল? যেদিনই খাই সেদিনই হয়, ছোটবেলা থেকে দেখেছি। আর কিসে হয়? তেলের জিনিস সহ্যই হয় না। আরে এই বয়সের ছেলে তো ভালোই স্টিয়ানো স্বাস্থ্য রে। আর কি বলবো, তেলে ভাজা একদম সহ্য হয় না, দুধ ঘি তো সহ্যই হয় না, ঘি দই খেতে পারি না। বন্ধু বলতে তুই বেঁচে আছিস কেন? বলে আমি নিজে নিজে ভাবি রে, বললাম ডাক্তার, এত কষ্ট করে ডাক্তারি পড়লাম, বাবা এত পয়সা খরচা করলো, বউ বলছে আমি বাবার বাড়ি চলে যাবো, বলতো কি অবস্থা আমার। তো ঠিক আছে, একটা ওষুধ এই বন্ধু দিল, ভালো ওষুধটার নাম তুজা। সব একদম কেস্টিং করলো, একদম মাইজম টাইজম সব ঠিকঠাক, ফ্রুট ট্রিয়ার সিন্ড্রোম কমপ্লিট। এই খাতা এক কামড় দিতে এই বমি করে দিল। মানে তুজা খাওয়ার আগে এত খারাপ ছিল, তুজা খেয়ে এত খারাপ হয়ে গেল যে এক কামড় দিতেই খাবে না তো ঠিকই বমি করে দিল। এবার প্রশ্ন ওঠে, তুজা যদি সিমিলিমাম হবে তাহলে মুখে দিতে ভয় পাবে কেন? মুখে দেওয়ার পরের কথা বমি হয়ে গেল, ওটার কথা পড়ে। আমি তো ওষুধ দিয়েছি, খা। বলো না ভাই, আরে খা তো, ওষুধ তো দিয়েছি, দিতেই বমি করলো। তাহলে ডাক্তার বাবু যে বন্ধু তাকে তুজা দেওয়ার পর আলুর চপ খেতে বাধ্য করলেন, সে কেন ডিনাই করলো না রে ভাই আমি খাবো না, আমার ওই হবে? তার মানে তুজা সিমিলিমা হয়নি। বন্ধু আবার কেস্টিং করতে বসলো, এবার কেস্টিং করে ঠিক করলো ব্যাসিলিনাম হবে। মানে কোনো কেস্টিং ঠিকঠাক হচ্ছে না। তারপর হলো না, এরপর ওদের এক বসকে ফোন করলো। বস বললো ভালো করে খবর নে তো। বস বললো তার একটা কাজ কর, আমার মনে হচ্ছে, ভাবুন একবার, যেখানে বিজ্ঞান হইবে তার মনে হচ্ছে যে একে ইয়ে দেওয়া উচিত, পাল থেকে না। হলো হলো না, এই করে করে একটা সময় ড্রাগে পৌঁছানো গেল, সত্যি সত্যি ঠিক লাগে, কিন্তু মানুষটি বদলালো না। এবার এ কি হচ্ছে, 4টে ড্রাগ তো পাল্টে গেছে, এখনো ঠিক হচ্ছে না। এর মানে কি, এই কোন ভাষায় এর ব্যাখ্যা হবে? এর ব্যাখ্যাটা হবে ক্লার্ক সাহেবের ভাষায়। একটা কথা ছিল ক্লার্ক সাহেবের, ল্যাক অফ ভাইটাল রিয়াকশন, আর ছিল হোপলেসনেস, ডিসপেয়ার অফ পারফেক্ট রিকভারি is part of lack of vital reaction. Despair of perfect recovery. আমি আর ওষুধ খাবো না, ও চপ টপ থাকুক, আমার মনে হচ্ছে আমি আর ভালো হব না। কথা কেন বলছেন? আপনি তখন ওষুধই খেলেন না। আপনার কাছে তো আজকে এলাম, আমার বয়স হলো 63 বছর 3 মাস, আমি ওষুধ খেয়ে যাচ্ছি 3 মাস বয়স থেকে, আর কত খাবো? তাইলেন কেন? বাড়ির লোক জোর করে, ছেলেমেয়েরা নাতিপুতি সব জোর করে ধরে এনেছে। ওষুধ খাওয়ার ইচ্ছা আমার এই জীবনে নেই, কারণ আমি জানি আমার যা রোগ হয়েছে এই জীবনে ভালো হবো না। এটা একটা কথা। আর একটা কথা হলো, আমি যাই ওষুধ খাই না কেন, 2 দিন ভালো থাকি, 3 দিন আবার যা খাই। হোমিওপ্যাথির ভক্তি অনেকদিন আগেই চলে গেছে। অ্যালোপ্যাথি খেলে মাথা ঘোরায়, আয়ুর্বেদিক খেলে ঢেকুর ওঠে, ওই গন্ধওয়ালা ঢেকুর। আমি তাই ঠিক করি যে আর খাবো না। ডাক্তারবাবু, আপনি আমার ছেলেমেয়েদেরকে বুঝিয়ে বলুন যে এই রোগ আর আমার সারবে না। এই কথাটা হোমিওপ্যাথি দর্শন দিয়ে এর ব্যাখ্যা হলো ল্যাক অফ ভাইটাল রিয়াকশন। কে বললো? এই হোপলেসনেস, despair of perfect recovery is part of the lack of
মানে ল্যাক অফ ভাইটাল রিয়াকশন। যখন রুগী হতাশ হয়েছে, কেন? ওষুধে কাজ করে, ঠিক ওষুধ তো কেউ না কেউ দিয়েছে, তবুও কাজ করে। এই ব্যাপারটার মানে হলো আমাদের জীবন শক্তি রুখবে। সত্য কথা, আমাকে ধাক্কা মারা হলো, আমি রুখে দিলাম, আর ধাক্কা মারা হলো, রুখে দিলাম। এই ধাক্কা যদি আমার পর ক্রমাগত চলতে থাকে, আমি কতক্ষণ রুখবো? আমার তো একটা সীমা আছে। তেমন করে ভাইটাল ফোর্সের একটা লিমিটেশন আছে। ধাক্কা দেওয়ার, ধাক্কা খেয়ে প্রতিরোধ করবার একটা লিমিটেশন আছে। যখন আমরা এরকম ধাক্কা খেতে খেতে, মানে ভাইটাল ফোর্স এতটাই কমজোরি হয়ে গেছে যে ধাক্কা খেলে যে সামাল দিতে হয় এটাও আমি ভুলে গেছি। মারছে, মার খেয়েই যাচ্ছে, মারো যত খুশি মারো, কি আর করবো, দুর্বলকে ততবার এরকমই করো। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালে হচ্ছে ওষুধ তো কাজ করে না, আমি তো বলেছি ওষুধ দিয়ে রোগ সারানো যায় না। ওষুধ কি করে? ডিজিজ ভাইটাল ফোর্সকে ফ্রি করে বিভিন্ন ব্যারিয়ারের কাছ থেকে। সে ব্যারিয়ারগুলো কি কি হয়? পোস্ট বেবি সিন্ড্রোম হয়, পোস্ট ট্রমা সিন্ড্রোম হয়, শরীর মায়োজম হয়, সিলুটিক মায়োজম হয়, টিউবুলার ডায়াথিসিস হয়, ইত্যাদি ইত্যাদি। এই যে ভাইটাল ফোর্সকে এরা বিভিন্ন শত্রু ঘিরে রেখেছে, এর ফলে মার খেতে খেতে আর প্রতিরোধ করবার ক্ষমতাকে হারিয়ে ফেলেছে। এই হারিয়ে ফেলবার জন্য মার দিলে যে প্রতিরোধ করতে হয় এটাও সে ভুলে গেছে। যার জন্য সঠিক মেডিসিন দেওয়ার পরেও এক্সপেক্টেড রেজাল্ট পাওয়া যায়নি। আর এই কাজটি যিনি করেন, প্রথম জনের নাম কার্বোভেজ। কার্বোভেজে যখন হাত তুলে দেবে, না হলো না, কোন রকম প্রতিক্রিয়া শক্তি জাগানো যায়নি, কোনো মেডিসিনেই কাজ করানো যাচ্ছে না, এরপরে আছে এর বড় ভাই সরিনা। ল্যাক অফ ভাইটাল রিয়াকশনে অনেক ড্রাগ আরো থাকতে পারে, আমি সেগুলো ইউজ করেছি, এরা কেউ এক্সপেক্টেড রেজাল্ট দিতে পারেনি। আপনারা যদি পান আমাকে প্লিজ বলবেন, আমি আবার তাকে নিয়ে পড়াশোনা করব। এখন কথা হলো আমরা কখন কার্বোভেজ দেবো আর কখন সরিনাম দেবো, আর কি জন্যই বা দেবো? বলেছি ল্যাক অফ ভাইটাল রিয়াকশন। সঠিক মেডিসিন দেওয়া হয়েছে, এবার কথা হলো সঠিক মানে সিমিলিমাম হতে হবে। সিমিলিমাম হতে গেলে ফ্রুট ট্রি আর্থকে কভার করে হতে হবে। মানে যে পেশেন্ট আমার কাছে এসেছে তার খবর তো নেবই, জানতে চাইবো সে কোন গাছে ধরেছে, তার বাবা মায়ের খবর জানতে চাইবো, তারপর জানতে চাইবো তার বাবা মায়ের খবর জানতে চাইবো। তাহলে এই 3 প্রজন্মকে কভার করে যে মেডিসিন এলো, সেই মেডিসিনটা যে সঠিক হয়েছে সে ব্যাপারে ডাক্তারবাবুকে প্রথম নিশ্চিত হতে হবে। নিশ্চিত মেডিসিন দিয়ে যখন যথেষ্ট এক্সপেক্টেড রেজাল্ট পাওয়া গেল না, তখন কিন্তু আমরা এদের সাহায্য নেব। এই বিষয়ে আমি একটা গল্প করি, তাহলে একটু বেশি ভালো লাগবে, মানে বেশি বুঝতে সুবিধা হবে। আমার একটা পেশেন্ট, ওকে কখনো কার্বোভেজ দেওয়া হয়েছিল, ভালো ছিল। তো ওর বাড়িতে বাড়ির পাশে একটা বৃদ্ধ কি বৃদ্ধা আমার মনে নেই, এসেছে হসপিটাল থেকে, বলেছে বাড়িতে নিয়ে যান। আমাকে ফোন করলো, অক্সিজেন খুলে দিয়েছে, স্যালাইন খুলে দিয়েছে, ওরা বাড়িতে নিয়ে এসছে, মারা যাবে এক্ষুনি। আমি কি কার্বোভেজ দেবো? কত দিবি? কোনো 0 দেই, কিন্তু মরে যাবে মনে হচ্ছে এখন, তখন তো যখন ইচ্ছা হচ্ছে তো দে। আমাকে 3 ঘন্টা পরে ফোন করে বলছে এখন রুগীটা চোখ মেলেছে, এবার কি করবো? এখন তুই কিভাবে দিচ্ছিলি? বললাম মরে যাবে বলে 5 মিনিট অন্তর, এখন 15 মিনিট অন্তর দে। রুগীটা মারা যায়নি, হসপিটাল থেকে অবশ্য বলা হয়েছিল যে নিয়ে যাও, আর কিছু করার নেই। এই নিয়ে যাওয়া আর কিছু করার নেই মানে তাদের মেডিসিন নিয়েও তার ভাইটাল ফোর্স রিয়াক্ট করছিল না।
তাহলে ভাইটাল ফোর্স রিয়াক্ট করা মানে ল্যাক অফ ভাইটাল রিয়াকশন আর সাফিসিয়েন্ট অফ ভাইটাল রিয়াকশন, এই ব্যাপারটাও কিন্তু জানবার জায়গায় এলো। ওষুধ তো আমি দিতেই পারি বই পড়ে, লেকচার শুনে, কিন্তু পেশেন্টের ভাইটাল ফোর্স কি অবস্থায় অবস্থান করছে, তার কি প্রতিরোধ করবার ক্ষমতা আছে কি নেই, যদি তা না থাকে কি করে বুঝবো না সঠিক মেডিসিন দিয়েছি? দেখুন ওই ছেলেটির কথা, যে আমার রোগী কার্বন দিল, আমি তাকে দেখিও নি কিছু না, কাজ পেল। কেন কাজ পেল? কথা হলো ডাক্তারবাবুরা ওষুধ দিয়েছিল হসপিটালে, ওষুধগুলো কোনো কাজ করেনি, কারণ ল্যাক অফ ভাইটাল রিয়াকশন। অ্যালোপ্যাথ ওষুধ দিলেও কিন্তু এই ঘটনা ঘটে, হোমিওপ্যাথ দিলেও কিন্তু এই ঘটনা ঘটে, কিন্তু তার জীবনী শক্তি এমন জায়গায় পৌঁছে গেছে যে সে কোনো ক্রমেই উঠে দাঁড়াতে পারেনি। এমনই আর একটি কাহিনী। ছেলেটি আমার ছাত্র, মনে হয় ডাক্তার, মা ভর্তি ছিলেন হসপিটালে, ন্যাশনাল মেডিকেল কলেজে। তো ডাক্তাররা বললো নিয়ে যাও তোমার মাকে। তো বাড়িতে ফোন করে দিল, মাকে নিয়ে এসেছি, ডাক্তাররা ছেড়ে দিয়েছে। তো আত্মীয় স্বজন যথারীতি খবর করে ফেললো, বাড়িতে এসে খবর দিতে হবে এমন ভেবে নিয়ে ছেলেটা যেহেতু আমার ছাত্র, তো ওখানে 01 না থাকায় 03 বানিয়ে নিয়ে গেছিল পকেটে করে। তো ভাবছে দেখি স্যারের কথা কতটা ঠিক। ওর রাস্তাতে যখন গাড়ি করে আসছে, ওই মাকে ওই দর ঝাঁকি এক সিপি খাওয়াতে খাওয়াতে আসে। এর পরেও মা 4 মাস বেঁচে ছিলেন। মা ঘুরতেন ফিরতেন, দেখতেন এই খবরেই আমাকে শুতে হবে একদিন, কিন্তু কবে শুতে হবে সেটা কারো জানা ছিল না। এইবার ছেলেটা কি করেছে, ওর আমার পর আস্থার একটু ঘাটতি হয়েছে, যে কোনো কারণেই হোক, হয়তো বড়লাই চাইলেও যে এখন তোর মাকে নিতে হবে, ভূত তো করতেই হবে। ওর মায়ের একটা বুকে ব্যথা শুরু হলো। এখন ওর মা স্বাভাবিক আছে, কোনো সমস্যা নেই, নাতিপুতি করে নিয়ে ঘুরে বেড়ান, সব ঠিকঠাক। হঠাৎ বুকে ব্যথা এলো। সে বুকের ব্যথা সিমটম ছিল ক্যাকটাস গ্র্যান্ডিকুলারাস। ও ভাবলো স্যারের কাগজ তো কি খাওয়াতে খাওয়াতে এরকম হলো, কিন্তু ক্যাকটাস দিয়ে দেখি। ও আমাকে সত্যি কথা বলেছিল, আমি ওকে গালাগালি করতে যাচ্ছিলাম, ও বললো স্যার আমি ভুল করেছি, কার্বোজ নয়, আমি ক্যাকটাস গ্র্যান্ডিকুলারাস একবার দিতে মা 15 দিনের মধ্যেই লুটিয়ে পড়লো। আপনারা ভাবুন, কার্বোভিসকে হ্যানিম্যান নাম দিয়েছিলেন কর্পস রিভাইভার। এর বাংলা কথা হলো মৃতদেহে প্রাণ সঞ্চারকারী। যদি আপনারা দেখতে পান কাউকে কবরে নিয়ে যাওয়ার জন্য রেডি করা হচ্ছে, বলবেন মাটি দিকে দাও, আগে ওষুধ খাওয়াও। আমি কেন এই কথা বললাম? মরে গেছে কবর দেওয়া হবে, ওষুধ খাওয়া কেন? শুনুন সে কাহানি। আমার স্যার এমন একজন ব্যক্তিত্ব যার ফরেন্সিকের বই পড়ানো হয় সারা পৃথিবী জুড়ে, জে.বি. মুখার্জি। আপনার দেশে পাওয়া যায় কিনা আমি জানি না, ফরেন্সিকের বই 2 খণ্ড। স্যার বলছিলেন একদিন ফরেন্সিক ক্লাস নিতে নিতে, শোন আমি তখন প্রিন্সিপাল এনআরএসে, তো আমি যথারীতি সব কাগজ রেডি করে রুগীকে মর্গে দিয়ে দিয়েছি। এবার পেশেন্ট পার্টিকে খবর দেওয়া হয়ে গেছে। পেশেন্ট পার্টি যথারীতি ইন্দুরা তো ওই খাট নিয়ে আসে আর ফুল টুল থাকে, তো সব সাজিয়ে গুছিয়ে নিয়ে এসছে। তো বললো যা, ওই ডোমকে বলেছে যা বডিটা দিয়ে। ডোম খেয়ে দৌড়ে চলে এসছে, পুরো স্যার জল চাইছে, বললো কাগজগুলো পড়িয়ে দে। ছেলেরা মারতে এসেছে। এবার বৃদ্ধ বাবা বলছে তোরা তোর মাকে পেলি, হলোই না হয় কটা টাকা খরচা, তোরকম করছিস কেন? এই ডাক্তারবাবুর জন্যই তো তোর মাকে ফিরে পেলি। ফাইল জ্বালিয়ে দেওয়া হলো, নতুন করে সার্টিফিকেট লেখা হলো, রিসার্চ সার্টিফিকেট। ওরা ওর মাকে খাটিয়ায় করে আনেনি গো, গাড়ি ভাড়া করে এনেছে। এমন কাহানি 1-2 নয়। তাই বললাম, কাউকে শ্মশানে যাওয়ার সময়, কবরে নিয়ে যাওয়ার সময় অন্তত কার্বগ্রস্ত দিন। যদি ভিতরে এতটুকু জীবনী শক্তি থাকে নিশ্চয়ই থেকে উঠবে, কারণ এমন ঘটনা বিরল নয়। তাই যাকে আপনারা মৃত বলেছেন, তাই জন্য নিয়ম আছে 6 ঘন্টার আগে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়। তা আমি বলি এই ডেথ সার্টিফিকেট দেওয়ার 6 ঘন্টার মতো অপেক্ষা না করে কার্বগ্রস্ত চলুন। আর যদি ভালো খবর থাকে আমাকে জানিয়ে দেবেন, আমি আমার বইতে আপনার কথা উল্লেখ করে দেবো। ঘটবে এমন কাহানি আপনারা জানুন। না হলে হ্যানিম্যানের মতো ঋষি তাকে বলতো না কর্পস রিভাইভার, মৃতদেহে প্রাণ সঞ্চারকারী।
খালি, অন্য কোনো ডাক্তার বলেননি স্যার। The only carbohydrate is the cause reviver. আর যদি ক্লার্কের ভাষায় বলতে বলেন তাহলে বলবো কার্বোভেজ কখন, যখন সবাই হাত তুলে দিয়েছে, ভাইটাল ফোর্সের ভাইটাল রিয়াকশন জাগাতে সক্ষম হয়নি, তাকে কার্বোভেজ দিন। ভাইটাল ফোর্স যথেষ্ট ভাইটাল রিয়াকশন শুরু করে দেবে। তাই আপনারা যাকে কবরে দিতে যাচ্ছিলেন, যাকে শ্মশানে দিতে যাচ্ছিলেন, শ্মশান থেকে ফিরিয়ে আনতে পারবেন, কবরে মাটি দেওয়ার দরকার হবে না। আমি আপনাকে কাহানি বলে দিয়েছি, ওটা বাস্তব। যারা কলকাতা সেমিনারে যায়, যে কাজ করেছে তাকে দেখিয়েওছি আমি, এটা কোনো গল্প নয় গো, বাস্তব। তাই জন্য 6 ঘন্টা আগে ডেথ সার্টিফিকেট দেবেন না। এই 6 ঘন্টার মধ্যে ওষুধ কিন্তু চালু থাকবে। যদি বেঁচে উঠবার মতো হয় তাহলে বেঁচে উঠবে, পোটেন্সি হবে। যদি কোনো ইনফেকশন ডিজিজে না মারা গিয়ে থাকে, ইনফেকশন ডিজিজে মারা গেলে কার্বোভেজ 0.3, ইনফেকশন ডিজিজে মারা গেলে, আর যদি ইনফেকশন ডিজিজে মারা না গিয়ে থাকেন তাহলে 0.1। কার্বোভেজকে অনেক কথা আমি ছোট্ট কথা কিন্তু কার্বোভেজকে বলেছি। আপনারা বলুন, আমি এবার কোশ্চেন ইনভাইট করছি কার্বোভেজের উপর। কারো কিছু থাকলে জবাব চেয়ে নিন, কারণ কার্বোভেজ আপনাকে পরিচিতি দেবে, কার্বোভেজ শিখিয়ে দেবে এলাকার মানুষকে। ওখানে একটা ডাক্তার যে যাও মরা মানুষ বাঁচায়, এই সেই কার্বোভেজ না। বইতে এভাবে লেখা ওরকম নেই, কিন্তু কিছু কথা তো আছে। বাকিটা ওপরাল আমাকে জানিয়েছে। আপনার কেন পড়ুন, প্যালেন পড়ুন, দেখবেন এসব কথা ঋষি বলেছে। আমি হয়তো বাংলায় বলেছি, একটু সহজ করে বলেছি, উদাহরণ দিয়ে বলেছি, কিন্তু কেন সাহেব কিন্তু এই কথা বলেছেন, অ্যালেন সাহেব কিন্তু H.C. অ্যালেন কিন্তু এই কথা বলেছেন। বাড়িতে গিয়ে দেখুন, আমি কোনোটা গল্প কথা বলিনি। বলুন আপনাদের কার্বোভেজ থেকে আমি প্রশ্ন ইনভাইট করছি, কারো কাছে কিছু জিজ্ঞাসা থাকলে করুন। কারণ কার্বোভেজ মনে থাকে যেন এমন একটি ওষুধ যে আপনাকে এলাকায় পরিচিতি দেবে, আপনাকে বাঁচিয়ে রাখবে, এমনকি আপনার মৃত্যুর পরেও মানুষ আপনার নামে দুটো ফুল দিয়ে যাবে। এমনই একটি ড্রাগ কার্বোভেজ স্টেবিলিস। নো আদার মেডিসিন ইজ দেয়ার ইন ম্যাথমেটিকা। ম্যাথমেটিকার জ্ঞান নিয়ে কিন্তু আপনি কার্বোভেজ ইউজ করতে পারবেন না। তাই কার্বোভেজ দ্য কপস রিভাইভার টোল্ড বাই ঋষি হ্যানিম্যান, ওরা আমার বাপের সম্পত্তি নয়। এখন কথা হলো, আমরা জানতে পারিনি কেন। এইবার এমনও কেস পাবেন, সঠিক মিনিমাম অনেক কষ্ট করে ঠিকঠাক করেও কোনো কাজ হয়নি। আমার কথা মানে কার্বোভেজ দিয়েছিলেন, তাও ভাইটাল রিঅ্যাকশন জাগানো যায়নি। এখনো একজন পড়ে আছে, তার নাম সরি। সরিনামের লক্ষণ লেখা হয়েছে পৃথিবীর বিভিন্ন বইয়ে। লক্ষণ মানে ওষুধ দিতে গেলে সরিনামের শিশি গলে যাবে, ইউজ করতে পারবেন। সরিনাম কিছু বলবেন বোধ হয়। আর 0.3 ডিফারেন্সটা কি? কোথায় প্রগত ওইটা আবার আবার কেন? আমি তো বলিনি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই কথা বলবার জন্য। তাই তো আমি এতক্ষণ প্রশ্ন ইনভাইট করছিলাম, আপনি তো বক্তব্যটাকে উস্কে দিলেন। দারুন। এই জন্য বলে পুরনো চাল ভাতে দাম বেশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি তো চোখে আলো করছে তো ঠান্ডা থাকে, কিন্তু আপনি সব ক্ষেত্রেই কার্বোভেজ দিতে বললেন। সব ক্ষেত্রে বলিনি, যেখানে ভাইটাল রিঅ্যাকশন ল্যাকিং। এখানে বেসিক ক্যারেক্টারের কোনো প্রয়োজন আছে কিনা? না। আমি আরেকটু পরিষ্কার করে দিই, আপনার তো আগে দিই, মুরব্বীতে একটু বলে দিই, কারণ আপনারটা একটু বেশি সোজা। কার্বোভেজের কিছু সিমটম আছে, ম্যাথমেটিক্যাল লেখা আছে, এ কথা সত্য। কিন্তু ল্যাক অফ ভাইটাল রিঅ্যাকশন যেখানেই দেখতে পাবো। যেমন আমার এখানে একটা ব্যথা লেগেছিল, কবে? 10 বছর আগে। কিছু বুঝিনি, ঠিকঠাক একটু এটা মালিশ করেছিলাম কিনা মনে নেই, কিন্তু ইদানিং দেখছি আপনি তো ব্যথা ব্যথা করছে। এটা কেন হলো ডাক্তার? কথা আপনার কথা ভালো বোঝা যাচ্ছে না।
আপনি তো বললেন ভালোই ছিলাম, কিছু হয়নি, কিন্তু আবার দেখা দিয়েছে। ব্যথা হলে, আঘাত লাগলে, সেই আঘাতকে প্রতিহত করে কে? না মেডিসিন, না কেউ করে একজনা, সে ভাইটাল ফোর্স। With the help of vital reaction, proper vital reaction, sufficient vital reaction. Vital reaction সেদিন কিন্তু রুখে দাঁড়িয়েছিল। আজকে আপনার শরীরে, আপনার শরীর মানে আপনার মনে ভাবুন, ঈশ্বর না উপরওয়ালা না করুন, আপনি কোনো সমস্যায় পড়েছেন, খাওয়া ঘুম চলে গেছে, শরীরটা ভেঙে গেছে, বন্ধুরা বলছে তুমি একটা ভালো ডাক্তার দেখাও, এমন একটা পরিস্থিতি হওয়ার কথা ছিল না। একটা বিনামেঘে বজ্রপাতের মধ্যে দুঃসংবাদ আপনি পেয়েছেন যেভাবে হোক। এই যে ভাইটাল ফোর্সের উপর যে আঘাত এলো, এই আঘাত থেকে যে বাঁচাতে পারত সে ভাইটাল ফোর্স, তা ভাইটাল রিঅ্যাকশনের সাহায্যে সে পারেনি। তাই আপনি ঘুমোতে পারছেন না, বারবার ওই কথা মনে হচ্ছে। ঘুমের মধ্যে আপনি ধীরে ধীরে খেতে, ঘুম চলে গেছে, ঘুম চলে গেলে পায়খানা ভালো হবে না, খাওয়া ক্ষুধা লাগবে না, তাই খেতে পারছেন না বলে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছেন। বন্ধুরা ভাবছে টিভি ইত্যাদি ক্যান্সার কিছু হলো কি, আসলে কিছু হয়নি। শুধুমাত্র ওই কথাটা আপনি ভুলতে পারছেন না বলে, মানে এই ভোলাইটাকে ভাইটাল রিঅ্যাকশন বলা। আমি সকালে একবার কথা তুলেছিলাম, একমাত্র সন্তান মারা গেছে, তো চাকরি করতে পারছে না পুরুষ, বাড়ির পুরুষ, সেরকম ফ্যামিলি, তাকে ডাক্তার কাছে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তার ওষুধ দিয়েছিল, ধীরে ধীরে ঠিক হচ্ছে। কিন্তু বাড়ির মহিলা মানে ছেলেটির মাকে ডাক্তার নেওয়া হয়নি, কারণ সে তো পয়সা আয় করে না, আর যা হয়। কিন্তু ঘটনাচক্রে দেখা গেল ওই পুরুষটি ভালো হওয়ার কিছু আগেই এই মহিলা ওই ছেলের শোককে ওভারকাম করতে পেরেছে। একথার মানে কি হবে? মানে হবে পুরুষের ভাইটাল রিঅ্যাকশন, ভাইটাল ফোর্সের ভাইটাল রিঅ্যাকশন অনেক বেশি কমজোরি ছিল, তার তুলনায় এই মহিলা ভাইটাল ফোর্সের ভাইটাল রিঅ্যাকশনের থেকে। এইবার আমার যে আঙুল ভেঙে গেছিল বা লেগেছিল, আমার ব্যথা হয়নি, কারণ আমি তখন ছিলাম প্রপারলি হেলদি ভাইটাল ফোর্সে। আমার রিঅ্যাকশন ছিল, ভাইটাল রিঅ্যাকশন ছিল সাফিসিয়েন্ট। আমি দিব্যি কিছু বুঝিনি, যে মুহূর্তে আমি দুর্বল হয়ে পড়লাম, এই ব্যথা তখন দেখা দিল। আপনারা অনেক ক্ষেত্রে শুনতে পারেন যে এখন বয়স 60 বছর, কোমরে ব্যথা হয়েছে। আপনি কি করেন, কি করতেন জানতে পারলেন? উনি স্পোর্টস ম্যান, উনি অতীতে অনেক পুরস্কার পেয়েছেন, এদের বিভিন্ন রকম ব্যায়াম করতে হয়। আপনি হয়তো আউট অফ কিউরিওসিটি জিজ্ঞেস করেন, আচ্ছা আপনি সেই ব্যায়াম ট্যায়াম করতে গিয়ে, স্পোর্টস করতে গিয়ে লাগেনি তো? না, তখন তো লোহা খেয়ে হজম করতাম, ওসব লাগালাগি কোনো কিছুই ছিল না। হঠাৎ আপনার এই ব্যথাটা কবে হলো? বললো জানেন তো ডাক্তারবাবু, আমি কতগুলো গোল্ড মেডেল পেয়েছিলাম, বাড়িতে আগুন লেগেছিল, সব পুড়ে গেছে, সেই থেকে আমি ঠিক নেই। তারপরেই আমি এভাবে ক্রমাগত অসুস্থ হয়ে পড়ছি। এখন তো মনে হয় তখন কি লেগেছিল না লাগেনি বুঝতে পারি না, হতে পারে নাও হতে পারে। এবার যদি আমরা ব্যাপারটাকে ফর্মুলায় ফেলি, তাহলে জানাবে যেদিন প্রপার ভাইটাল রিঅ্যাকশন ছিল, মানে হেলদি ভাইটাল ফোর্স থেকে, সেদিন লাগলেও সে রুখে দিয়েছিল। আর যেহেতু সে কমজোরি হয়েছে, ভাইটাল ফোর্স কমজোরি হয়েছে, ভাইটাল রিঅ্যাকশন সাফিসিয়েন্ট নেই, তাই আজ নতুন করে সেই ব্যথাগুলো যেটা সেদিন বোঝার কথা ছিল আজ বুঝতে। স্যার আমি আর একটা এর সঙ্গে একটু যুক্ত করতে চাই। যদি আমরা দেখি যে ল্যাক অফ রিঅ্যাকশনের ক্ষেত্রে অলওয়েজ কার্বোহেস। না, আমি বলিনি, আমি বলেছি প্রথম চয়েস হবে কার্বোহেস। যদি সেও হাত তুলে দেয় তাহলে আপনাকে সোডিয়ামের আশ্রয়ে যেতে হবে। এই কথাগুলি আমি কিন্তু বলেই যাই। কার্বোহেসের কথা বলেছিলেন ঋষি, আর এখানে আর এক ঋষি অনিকলা। স্যার আপনি কথার মধ্যে প্রায় বলছেন কমজোরি, কমজোরি মানে ল্যাক অফ ভাইটাল রিঅ্যাকশন। কমজোরি বলতে আমরা বোধহয় নিগলিং, বোধহয় ইংলিশ বোধহয় নিগলিং আর ডেফিসিয়েন্ট। তো ইনএফিসিয়েন্ট না, বলা ভালো হবে ইনএফিসিয়েন্ট ভাইটাল রিঅ্যাকশন। এফিসিয়েন্ট যখন ভাইটাল ফোর্স হেলদি, তখন ভাইটাল রিঅ্যাকশন হচ্ছে এফিসিয়েন্ট। আর যখন ভাইটাল ফোর্স উইক, মানে অনেকগুলো ব্যারিয়ার আপনাদের কাগজ দিয়েছেন, দেখবেন কেমন করে ঘিরে রেখেছে ভাইটাল ফোর্সকে, তখন সে কি হয়, ও যে ভাইটাল রিঅ্যাকশন তৈরি করে
ইনএফিসিয়েন্ট। Image। কেমন? হ্যাঁ স্যার। বুঝলাম। এবার মুরব্বীর প্রশ্ন দারুণ। মুরব্বীর প্রশ্ন ছিল 01 আর 03 মধ্যে পার্থক্য কি? 01 দিলে যদি ওর মধ্যে ইনফেকশন কিছু থেকে থাকে সঙ্গে সঙ্গে ফ্লেয়ার আপ করবে। ভাবুন ওনার ব্রঙ্কাইটিস ছিল, ব্রঙ্কাইটিস মানুষটা মারা মৃত্যুর পথে। তার মানে এখানে ওই সব ইয়েতে আছে অর্গানিক কি বলে জানগুলি আছে, ব্যাকটেরিয়া বলুন যাই বলুন আছে। তো 01 পোটেন্সিটা হচ্ছে এই লোয়েস্ট পোটেন্সি। এই লোয়েস্ট পোটেন্সিতে এই যত কিছু ইনফেকশন এগুলো 8 ঘন্টার মধ্যে রোগী বললে পড়ে গেলাম আমি, এত প্রচন্ড বেড়ে যায় 01-এ। তো সেই জন্য কোনো যেমন ডায়াবেটিস আছে, আপনি দেখছেন কোনো ইনফেকশন নেই। ডায়াবেটিস মানে কি? মধুমেহ, মানে রক্তের মধু। মধু খেতে কে আসে? সবার আগে পিঁপড়ে আসে। আর মানুষের ক্ষেত্রে বিভিন্ন রোগ ব্যাধি, ভাইরাস, ব্যাকটেরিয়া আসে। তাই জন্য আপনি যদি ডায়াবেটিস পেশেন্টকে কখনো 01 পোটেন্সি সিলেক্ট করবেন তাহলে কিন্তু আপনাকে তৈরি থাকতে হবে। এক্ষুনি পেশেন্ট কোনো খারাপ কথা বলবে, আমার দোমার যাচ্ছে, ডাক্তার কি ওষুধ দিলে মাথা ঘুরছে, ডাক্তার কি ওষুধ দিলে আমি পড়ে যাচ্ছি। এই জন্যে এরকম ইনফেকশন ডিজিজ থাকুক আর না থাকুক, যদি মনে হয় এটা ডায়াবেটিস ক্ষেত্রে ইনফেকশন অহরহ থাকেই, কারণ মধু পিঁপড়ে তো আসবেই। এই জন্য 01 দেওয়া যাবে না কখনো। মিনিমাম পোটেন্সি 03 দেবেন। আর যেখানে নন ইনফেকশন ডিজিজ, হার্টের সমস্যা নিয়ে রোগটা ডাক্তার বলেছে হার্ট অ্যাটাক করেছে, এক্ষুনি মারা যাবে, সেক্ষেত্রে 01 5 মিনিট অন্তর। ডাক্তার কথা মিথ্যা করে রোগী থেকে উঠবে, বলবে ডাক্তারবাবু আসছি, বাড়ির লোক বলবে এই দেখো এই ডাক্তারবাবু তোমাকে বাঁচিয়ে তুলেছে, বল যা যা ডাক্তারবাবু চাই দিয়ে দেবে। কিন্তু ও যদি কিছু নাও দেয়, ও কিন্তু রটিয়ে দেবে যে আমার মৃত বাবাকে এই ডাক্তার বাঁচিয়ে দিয়েছে, লোকে দেখতে আসবে আপনাকে। আমি আপনাকে বোঝাতে পেরেছি? ধন্যবাদ। আর কি করছি যে ইনফেকশন ডিজিজের 03 ডায়াবেটিসের ইনফেকশন ডিজিজ না, এটা তো আপনার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বিষয়। আই হলো ওই হলো আপনি হ্যাঁ আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স, ঠিক ওখানে যে পেটা কোষ আছে, ঠিক কথা, ও তো ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রান্ত হয়নি, একদম না। তাহলে সেখানে আমি 01 দিয়ে শুরু করতে পারি। আপনি বাড়িতে গিয়ে আমার কথা মেনে একটু চিনি রেখে দেবেন বাইরে, 8 ঘন্টা পরে দেখতে যাবেন চিনিগুলো দেখতে পাবেন না, আপনি কালো পিঁপড়ে ঘিরে ধরেছে। কেন? এটাই ধর্ম ওদের, মিষ্টির গন্ধ বেড়েই চলে যায়। তো মধুমেহ, মধু আছে না, এদের প্রস্রাবটা মিষ্টি হয়, আপনি জানেন না? এরা প্রস্রাব করলে পিঁপড়ে ঘিরে ফেলে, আপনি জানেন না? কথা হলো আপনি এই ডিজিজের সঙ্গে এটা গুলিয়ে ফেলবেন। এদের কাছে মধু আছে, আর মধু আছে বলে ব্যাকটেরিয়া আসবে। ও ব্যাকটেরিয়া ডায়াবেটিস তৈরি করে, বোঝা গেল না? ডায়াবেটিস কে তৈরি করেনি ব্যাকটেরিয়া। ডায়াবেটিস মেটাবলিক ডিজিজ বলা হয় ডায়াবেটিস। কিন্তু এর শরীরে যে জিনিসটি আছে, কি জিনিস আছে? রক্তে বেশি পরিমাণ সুগার আছে। সুগার থাকার কারণে বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া আকর্ষিত হয়, যেমন করে চিনি পিঁপড়েদের আকর্ষণ করে। হলো না? আকর্ষিত হয়। এর সঙ্গে ডায়াবেটিস সম্পর্ক নেই, সম্পর্ক হচ্ছে এর রক্তে শর্করা বেশি বলে ব্যাকটেরিয়া। স্যার আমরা ধরে নিতে পারি যে যারা ডায়াবেটিসে আক্রান্ত, এরা যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের যে কোনো সময়, যে কোনো মুহূর্তে যে কোনো মাইক্রো অর্গানিজম দ্বারা আক্রান্ত হতে পারে। এই জন্য আমরা 01 দিতে পারতেছি না। প্রশ্ন আছে, আমরা যদি অর্গানকে 6 এডিশন দেখি তাহলে আমাদেরকে অলওয়েজ পরামর্শ দেওয়া হয়েছে M1 থেকে শুরু করছে বা 01 থেকে। কেন সেখানে 01 বাদ দিয়ে লাভ দিয়ে অর্গান না মেনে 6 যাওয়া হলো, 30-তে যাওয়া হলো বা 3-তে যাওয়া হলো? এইটা কিন্তু এই ধরনের নির্দেশ আমাদের অর্গান নেই, সমর্থন করে নেই।
সেই জন্য আমি বলবো আপনি অর্গানন মেনে 01 দিন, দিয়ে পরবর্তী স্টেপগুলো খেয়াল করুন। হতে পারে আমি মিশ্রণকে আরো চেঞ্জ করবো, আরো চেঞ্জ করে দেবো, সেক্ষেত্রে তো আমার মানে এটা বলিনি অর্গানন বলেছে 01 দিয়ে শুরু করতে, M1 দিয়ে শুরু করতে। আপনি M1 দেওয়ার পরে আমাদের কয়েক ঘন্টা রুগীকে অবজার্ভ করুন, অবজার্ভ করতে তো দোষ নেই। আপনি তখন আমাকে বললেন আমি ভুল বলেছি, কারণ আমাকে শিখিয়েছে তো রুগীরা, অর্গানন আমাকে শেখায় ওই কথাটা। এই জন্যে আমি বই এবং ঋষিদের তুলনায় রুগীদেরকে বেশি শ্রদ্ধা করি। আমি ডাক্তার হয়েছি কিনা এইটা বলার অধিকার এক্সামিনারদের নেই। আমি তো টুকলি করেছিলাম, 100তে 100 পেয়েছি। রুগী বলবে আমি 100 পাওয়ার যোগ্যতা আছে কি না। ফলে অর্গানন শেষ কথা নয়, পেশেন্টই শেষ কথা। স্যার এই কথা বললে তো বিতর্ক এসে যাবে, অনেক বিতর্ক এসে যাবে এ কথা বললে। বিতর্ক আসুক, বিতর্কই তো জন্ম দেয় সঠিক বিজ্ঞানে। কারণ যারা অনেক মেডিসিন ব্যবহার করে, ওষুধের মিশ্রণে ওষুধ প্রয়োগ করে, তারাও বলেন আমাদের অভিজ্ঞতা রোগী ভালো হচ্ছে, আরোগ্য হচ্ছে। আরোগ্য হওয়া, ভালো হওয়া কিন্তু কতগুলো ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে। এক, হেলথের ডেফিনিশনে চলুন। হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল কমপ্লিট ঠিক আছে মানে আমি তো ঠিকই আছি। পরীক্ষা করুন, দেখা যাবে কোলেস্ট্রল হয়ে গেছে। পরীক্ষা করুন, দেখুন পেটে কোথাও টিউমার হয়ে আছে। পরীক্ষা করুন, দেখুন কিডনিতে সমস্যা হয়ে আছে। ফলে ফিজিক্যালি আমি আপনাকে সার্টিফিকেট দেবো ইউ আর ওকে হেলদি। তাহলে এতগুলো আমি দেখবো, আমি এতগুলো টেস্ট করবো, ব্লাড টেস্ট করবো, ইউএনসি করবো, আপনার পরিবারের সঙ্গে কথা বলবো। একজন স্ত্রী এসেছেন, শুনুন, প্রশ্ন করে যেন শুনতে হবে। একজন স্ত্রী এসেছেন তার স্বামীর জন্য ওষুধ দিতে। কি হয়েছে? বলো কিচ্ছু হয়। তাহলে ওষুধ চাইছেন কেন? বললো যখন রেগে যায়, এত অপমানের চূড়ান্ত করে, প্রথম মানুষ থাকে দারুণ, কত বডি বিল্ড করে, সেই রকম ফিগার, গোটা শরীরটা ত্রিভুজ আকৃতি হয়ে গেছে, এত পেশি আপনারা দেখেছেন। দোষ শুধু একটাই, রেগে গেলে মানুষের সামনে স্ত্রীকে সবাইকেই গালাগালি করে। আপনি লোকটাকে তো নিশ্চয়ই ফিজিক্যালি ফিটই বলবেন না? কি হলো বলুন? সব ঠিক আছে, প্যাথোলজিক্যাল রিপোর্ট ঠিক আছে, সব ঠিক আছে, বলুন বলুন। না, কথা হচ্ছে এগুলো বৈধ কিছু প্রশ্ন আছে, বৈধ না। উনি বলছেন এটা জিজ্ঞেস করার নয়, কিন্তু ওনারা যারা জিজ্ঞেস করেছেন ওনাদের এই বেসিক জায়গা থেকে বের হওয়া দরকার আছে, না হলে কিন্তু হোমিওপ্যাথিটা বিকৃত হচ্ছে। রুগীর জন্য না, উল্টো। কারণ হ্যানিম্যান শুরু করেছিলেন কিন্তু প্রকৃতি থেকে শিক্ষা দিয়ে। মনে আছে আপনার কেমন করে হোমিওপ্যাথি আবিষ্কার হয়েছিল? রুগীকে দিয়েই হয়েছিল। মানুষের জন্য সব সৃষ্টি হয়েছে, মানুষের জন্য, ঠিক। তাহলে আমরা আপাতত কার্বোমেস থেকে বেরিয়ে চললাম। আমার মনে হয় আপনারা যেগুলো জিজ্ঞেস করছেন না, আজকে বাড়িতে গিয়ে পড়াশোনা করুন। তাহলে এগুলো খুব সিলি কোশ্চেন, খুব গ্রাসরুট লেভেলের কোশ্চেন। এগুলো আমাদের রক্তে ঢুকে গেছে। আমরা এতদিন ধরে যে সুপারফিশিয়াল হোমিওপ্যাথি করছিলাম, যে ডট রিয়েল হোমিওপ্যাথি করছিলাম কেন্টের ভাষা, সেইটা করতে করতে আমাদের রক্তে কিছু বিকৃত জিনিস ঢুকে গেছে। এখান থেকে বেরিয়ে আসা খুব সহজ নয়। তো আপনারা পড়াশোনা তো করুন, তারপর করুন। কেন 01? উনি বলেছেন 01 দিতে ইনফেকশন থাকলে কেন দেওয়া যাবে না? এইটা বিতর্কের কথা, এটা কিন্তু বিজ্ঞান ভিত্তিক কথা নয়। আমি কিন্তু একটুকে বলে দিলাম কেন 01 নয়, তবুও প্রশ্ন করলেন। অর্গানে লেখা আছে, অর্গানে অনেক কথা লেখা আছে। অর্গানে লেখা নেই পোস্টার সিন্ড্রোমের কথা, অর্গানে লেখা নেই পোস্টার বা সিন্ড্রোমের কথা। অর্গানে যা লেখা আছে সেটা করে আজকে হোমিওপ্যাথি অন্ধকারে ঢুকে যাচ্ছে। চাই সেটা পাস করার পর LIC রেজিডেন্সি নেয়, এই পাস করার পর তেলেঙ্গানার দোকান দেয়। মিক্সোপ্যাথি করে একটু দায়ী কে? দায়ী কিন্তু যারা অলরেডি পড়িয়েছেন তারা। আমাদের হোমিওপ্যাথিতে এমন কিছু জিনিস আছে যাতে করে মানুষরা আমাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে, তা না করে গালাগালি দেয় বাবা মা তুলে। কারণ
অর্গানন বোঝা হয় কেমন? ঠিক অর্গাননটা তো বুঝুন তো কমসে কম, যা পড়েছেন আপনি নতুন করে ভাবুন। অর্গানন এক দুবার পড়লে অর্গানন বোঝা হয় না, ভালো করে পড়ুন আরো, তা না হলে কিন্তু অন্ধকার থেকে বেরোনো যাবে না। তাহলে কিন্তু ওই ওষুধ দেবেন, ঠিক হয়নি, রোগী বলবে সারা হোমিওপ্যাথির বাচ্চা, আমার তার ছেলেটাকে ওষুধ দিল, এমন একটা ওষুধ দিল, আমাকে রাতারাতি 40,000 টাকা বের করে নিল নার্সিং হোম থেকে। হোমিওপ্যাথি মেনে ওষুধ দেওয়া হয়েছিল, অর্গানন পড়ে ওষুধ দেওয়া হয়েছিল, তারপর ওষুধ দেওয়া হোমিওপ্যাথির বাচ্চা। সেই জন্য অর্গাননের মানে কিন্তু একটা আছে, আরো একটা আছে অন্তর্নিহিত অর্থ, সেটা তো কমসে কম নেই। শুধু ওইটুকু করবেন আর হোমিওপ্যাথি করবেন, তাকে কি ব্যাপার? যারা 6th এডিশনে যে একেবারে প্রথমবারই 1 গিয়ে পড়াশোনা করুন, প্রথমে 1 দিতে হবে সর্বক্ষেত্রে। এই কথা কোথাও বলা এই কথাটা কোথাও লেখা নাই। কি পরিস্থিতি উনি কি করবেন? এটা তো বরং বলা হয়েছিল সেন্টিসিমালি দিতে হবে, যেখানে অ্যাগ্রামেশনের সম্ভাবনা সেখানে ছিল। 6th এডিশনের ইয়ের কথা বলেছিল রুগীর অ্যাগ্রামেশন কমাতে। ভাইরা আপনারা বাড়িতে গিয়ে পড়ুন নতুন করে, আবার হোমিওপ্যাথি বিজ্ঞানকে ওইভাবে বিচার করবেন না ছোট্ট একটা কথা দিয়ে। তখন আমাকে একজন বললেন, আমি তাকে ধন্যবাদ দেই, স্যার কেন সাহেব তো রেপার্টরি লিখেছেন, আপনি তো রেপার্টরির কথা বলেন, তাহলে আপনি কেন রেপার্টরিকে এভাবে গুরুত্ব দিচ্ছেন না? আমি বলেছি কেন সাহেব রেপার্টরি লিখেছেন, কেন সাহেব অনেক কিছু লিখেছেন, একজন ঋষি মানুষকে ওই রেপার্টরিতে বিচার করা যাবে না। উনি রেপার্টরিও লিখেছেন, উনি ফিলোসফিও লিখেছেন, উনি লেসার রাইটিংও লিখেছেন, উনি অর্গাননের ব্যাখ্যা করেছেন। ফলে ঋষিকে বুঝতে গেলে তার সমস্ত লেখা পড়তে হবে, না হলে কিন্তু ওই একটা একটা জিনিস পড়বেন। ঠিক আছে, আমি বিতর্কিত প্রশ্নের জবাব দিয়ে সময় নষ্ট করবো না, কিন্তু যেগুলো অ্যাসোসিয়েটেড প্রশ্নের জবাব দেবো। আর ওই জবাবগুলি কিন্তু আমি বাইরে বাইরে মানে হচ্ছে ঘর থেকে বেরিয়ে। আমি শুরুতে বলেছিলাম সরিনাম সম্পর্কে একটা কথা, সে হলো আমি একটা ডিকটাম ইউজ করেছি, সে হলো নো ক্যাওটিক নো সরিনাম। এই কথাটা বলবার জন্য আর একটা ড্রাগে হেল্প দিচ্ছি, নো ক্যাজুয়াল নো সিবলিনা। আমি আমার লেখায় দেখিয়েছি সিবলিনা জন্মে কেমন থাকে শৈশবে, আমি দেখিয়েছি একটু বড় হয়ে কেমন থাকে, আমি দেখিয়েছি অ্যাডোলেসেন্ট পিরিয়ডে কেমন থাকে, যৌবনে কেমন থাকে, বার্ধক্যে কেমন থাকে। আমি মেডোনামকে এভাবেই বলেছি, আমি সরিনামকেও এভাবেই বলেছি। তো আপনারা প্রথম একটা ভুল মনে হয় কি, সরিনামের সঙ্গে সিবলিনামের দারুণ মিল, অমিল অনেকটা। যেমন আগে সরিনামটাই যায়, সরিনাম এই সিয়ারে কিন্তু বলে দিয়েছে সোরা প্রিডমিনেন্ট হলে সরিয়েছি সরে, কিন্তু তোমরা সরিনাম ইউজ করো না, এই সিয়ারের কথা। সরিনাম দেবে তুমি স্ট্রিক্টলি ইন্ডিভিজুয়ালাইজেশন করে। তো কে সরিনাম, সে প্রসঙ্গে কে একটা লাইন বলে দিলেন। আমি সকালে আপনাদের শুনিয়েছিলাম যে এরা বুঝতে পারে না কতটুকু হলে ঠিকঠাক আছে, মানে এদের আইকিউটা ক্যাওটিক। ক্যাওটিক শব্দের অর্থ আমি দিয়েছি বাংলাতে, ইংলিশে, বিভিন্ন ডিকশনারি থেকে। কিন্তু কথা হলো যে কথাটা কেন সাহেব তুলে ধরেছেন তার ম্যাথমেটিক্যাল 854 নম্বর পেজে, হিজ বিজনেস ইজ প্রসপার, তার ব্যবসা দারুণ। তথাপি yet he feels as if he are going to the poor house. দারুণ ব্যবসা, দারুণ ইনকাম, তা সত্ত্বেও তার কেবলই মনে হয় এই আজ আছে কাল নেই, এইটুকু না থাকলে কি হবে আমার, আমি তো গরিব হয়ে যাব। এটা হলো আক্ষরিক অর্থ। আমি এই বাক্যটাকে একজন শিশুর ক্ষেত্রে প্রয়োগ করে দেখিয়েছি, একজন কিশোর কিশোরীর ক্ষেত্রে প্রয়োগ করে দেখিয়েছি, একজন ইয়ং এর ক্ষেত্রে প্রয়োগ করে দেখিয়েছি, বার্ধক্য প্রয়োগ করে দেখিয়েছি। আপনার বাংলাগুলি বাড়িতে গিয়ে পড়লে মানেটা বুঝবেন, কিন্তু আমার যতটুকু বলবার সেটুকু আমি বলছি। এই ক্যারোটিক ব্যাপারটা কি, ছোট ছোট কথা। বাচ্চার অনেক খেলনা আছে, বাচ্চা মানে একদম বাচ্চা না,
বললো মা আমি ওইটা নেবো। তোকে তো কালকে কিনে দিয়েছি, ও সেটা পুরনো হয়ে গেছে, ও ছাড়ো, কালকেরটা কালকে দিয়েছো, তুমি আজকেরটা তো দাও। মা বলে কথা তো অভাব নেই। মা বলো আচ্ছা ঠিক আছে নে। 3 দিন পরে বাবার সঙ্গে বেরিয়েছে, একই বায়না। বাবা বলছে দেখো তোমার ছেলে তো আগের দিন কিনে দিয়েছে, দেখো আবার। বলুন মাথাটা খারাপ হয়ে গেছে বুঝলে, এক জিনিস বারবার কিনতে চায়, আর ছেলেদিন বাচ্চা বোঝে না, চলুন একটু বড়দের কাছে যাও। মেয়ে বাবাকে বললো বাবা আমাকে একটা দামি মোবাইল দাও। আছে তো মোবাইল তোমার? বলো তো ও তো ইয়ে হয় না, কি বলে হোয়াটসঅ্যাপ ইমো সব ফেসবুক যদি হয় না। কোন ক্লাসে পড়ে? 7-এ পড়ে। তুমি বড় ভাব দেবো, আমি পড়াশোনা করবো না। মা বললো দাও দাও, চাইছে যখন। অগত্যা বাবা একটা মেয়ে দিল। 2 দিন পরে বলছে আমার একটা বন্ধুর কাছে দেখলাম তুই আমার মোবাইলটা পাওয়া কিনেছি, বাবা একদম কমা হলো। না না অনেক দাম। কত শুনি? 25,000 টাকা। 25,000 টাকা। আমার লজ্জা করে, কেন আমার বান্ধবীকে ওর বাবা দিয়েছে 55,000 টাকা দিয়ে। ওটা যদি না আনো আমি আর পড়বো না। কেন আমার কি পয়সা গাছে জলে ধরে নাকি? বলুন না আমি স্কুল যাবো না। বেশ, এই মেয়েটি আবার বড় হয়েছে, হয়তো দিয়েছিল কে জানে, তা বড় হলো, বিয়ে হলো। এখন স্বামীর কাছে তার বায়না, বিয়েতে বাবা দিয়েছে, হাতে কানে গলায় দিয়েছে। বললো আমাকে একটা গলার চেন বানিয়ে দাও। বললো আছে তো, তোর বাবা দিয়েছে তো। বললো ওল্ড মডেল। বললো তার মানে শোনা এরকম হয় নাকি? বললো না না ডিজাইনটা আমার লজ্জা লাগে সোসাইটিতে বেরোতে। দিল আরেকটা। তারপর বউ আবার 3 দিন পরে একটা পার্টিতে গিয়েছিল, দেখে 2টো চেনকে একসঙ্গে করে আর দারুণ দেখাচ্ছে, বুঝলেন? আমার ভিতরে পাথর পাথর ঝলঝল করছে। স্বামীকে দেখি বললো দেখো। বলো কি দেখো? দেখো না কি সুন্দর। কি? বলো দেখো কিরকম আলো বেরোচ্ছে ওর নেকলেস থেকে। কি হয়েছে? ওটি আমার চাই। বললো বলো কি তুমি, আমি তো মরে যাবো। বললো কালকে আমি বাপের বাড়ি যাবো, ফোন বন্ধ করবো, বাপের বাড়ি যেও না, আমি আসবো না। যদি হার বানাতে পারো আমাকে আনতে যেও, নাহলে যেও না। চলুন আর একটু বড় হলো সেই মেয়ে, এবার বৃদ্ধা হয়েছে। এবার হচ্ছে তার ছেলে মেয়ে হয়েছে। তো বৃদ্ধা বয়সে বৃদ্ধরা কি করে না, ছেলে মেয়ে দেখবে সব করে, যে ছেলের জন্য এই, মেয়ের জন্য এই। তো বৃদ্ধ ঠিকঠাকই হিসাব করেছে, মেয়েকে এই দেবো, অত টাকা খরচা করে বিয়ে দিলাম, ছেলের জন্য, ছেলে তো খুব একটা দামি চাকরি করে না, ছেলের জন্য এই রাখবো। এবার ওই মেয়েটি, মানে এখন তো সে বৃদ্ধা হয়েছে, বলছে তোমার মাথা খারাপ হয়েছে, বেটার বউয়ের অবস্থা দেখেছো, ও ভাত দেবে ভেবেছো? মেয়ের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। ও ছেলে ভাত দেবে না, ছেলে ভাত দিলেও তোমার বৌমা দেবে না। আমি বলি কি মেয়েকে মাঝে মধ্যে এটা একটা দিলে হয় না, সব মেয়েকে বলবো তোর নাম ওই জমিটা লিখে দেবো। বলি এইসব তন্ত্র কথা করছো কেন তুমি মা হয়ে? দুনিয়াটা এইরকম, ছেলে যদি বের করে দেয় বাড়ি থেকে কোথায় যাবো? ছেলের সঙ্গে হাত রাখছে, মেয়ের সঙ্গে হাত রাখছে। মাঝখানে একটা কথা বলা হয়, বাবু এখন বয়স হয়ে গেছে, এবার পার্টি করো। পার্টিতে মোটামুটি একটা জায়গা হয়েছে, এবার হচ্ছে একটা ভারী বয়স, বার্ধক্যের আগের কথা। উনি একটা বিশেষ পার্টি করেন, পার্টির দূর রওনা। কিন্তু ওই লোকটার মনে হচ্ছে এই পার্টি এবার পড়ে যেতে পারে। উনি স্ত্রীকে বললেন শোনো আমি তো এই পার্টি করছি, ভাবুন পার্টির নাম এক্স, তুমি ওয়াই পার্টিতে যাবে, ওদের মিটিং আছে। বলো সে কি? ওদের জানে আপনি তোমার বউ? বলে হোক, ওদের সঙ্গে মিটিং মিছিলে যাবে, ধীরে ধীরে ওদের সঙ্গে সম্পর্ক হবে। ভাবো আমি আমার পার্টি হেরে গেল, তারপর কি হবে? তো পেটে তোলাই দেবে ওরা, তখন তুমি বাঁচাবা। আরে বুদ্ধি, এই গোটা ব্যাপার থেকে একটা শব্দ বলতে হবে, সেই শব্দটি হলো কেউ। এরা হিসাব করতে জানে না কি হলে থামতে হয়। এরা হিসাব করতে জানে না কত টাকা জমা থাকলে মৃত্যু বয়সে চলতে পারে। জমা যথেষ্ট, প্রয়োজনীয়তা যথেষ্ট আছে, তবু আরো কি করে করা যায়, কারণ ওরা মনে করে বসে ছেলে মৃত্যু বয়সে কদিন, হার কি করে জমানো যায়। আমাদের দেশে কিছুদিন আগে ওই সারদা মারদাই সব উঠে গেছে, প্রচুর লোক
ভিখারি হয়ে গেছে। এরা টাকা রেখেছিল, টাকা তো ন্যাশনাল ব্যাংকে বেশি দেবে না ইন্টারেস্ট, তাহলে এইসব ব্যাংকে রাখতে হবে। আর ব্যাস রাতারাতি শেষ। এরা কারা? সরিনা। এরা হিসাব করতে জানে না। যদি ওরা হিসাব করতে জানতো তাহলে বলতো ন্যাশনালাইজ ব্যাংক যদি এই ইন্টারেস্ট দেয়, প্রাইভেট ব্যাংকের দ্বিগুণ ইন্টারেস্ট দেয় কি করে? নিশ্চয়ই কিছু একটা ঘটনা আছে। কিন্তু যেহেতু সরিনা ও তো হিসাব করতে জানে না, তো কেন কি অল্প কথায় সরিনা। আর বড় ভূমিকা কি? যখন ভাইটাল রিয়াকশন, ভাইটাল কোষ, এফিসিয়েন্ট ভাইটাল রিয়াকশন জায়গাতে অক্ষম হবে, ইভেন কার্বোনোজ দেওয়ার পরেও, তখন সরিনামের একটা বিশেষ ভূমিকা। সরিনাম কতদূর পৌঁছে দিতে পারবে, মানে এইরকম ব্যাপারটা নয় যেমন বলা আছে অর্গানের ধারণা বা অর্গানের সংযোজনটা। অর্গানে বলা আছে টেস্টিং করে দেখা গেল সিনোটিক মাইলম প্রিডোমিনেন্ট, ড্রাগ অ্যান্টিসিনোটিক ডোজ, এরপর দেখা গেল সাইকোটিক মাইলম প্রিডোমিনেন্ট হয়েছে, মাঝখানে একটু সালফার 30 দিয়ে নাও, তারপর ওটা রুগী সুস্থ হয়ে যাবে। থ্যাঙ্কস গড আমি এই জায়গা থেকে উপরওয়ালা আমাকে বাঁচিয়ে দিয়েছে। এই একবার এদিক আর একবার ওদিক, এই দিয়ে ওই করতে হবে, সেই দিয়ে ওই করতে হবে, এরকম কোনো আইডিয়া রাখবার দরকার নেই। মানে অর্গানের বাইরে কথা বলছেন আপনি, হ্যানিম্যানের থেকে বড় হয়ে গেছেন নাকি? ফেসবুকে একজন লিখলো ঢাকা সেমিনারের পরে বক্তৃতা শুনে মনে হলো কেন হ্যানিম্যানের থেকে বড় হয়ে গেছে। আমি প্রসঙ্গে বলতে চাই, আমি বড় তো নই, ছোটই বরাবর, কিন্তু যদি আপনি দেখতে পান সালফার হয় একজন সরিনাম দেওয়ার পরে পেশেন্ট আপনাকে রাস্তা দেখাচ্ছে, আপনি যে সিমিলিয়ায় পৌঁছেছিলেন তাতে যে আনন্দ আপনি পেয়েছিলেন রোগীর কথা শুনে, সেই আনন্দ আর পাওয়া যাচ্ছে না। পেশেন্ট বলছে ডাক্তার আপনি প্রতিবার যে ওষুধ দেন না, আপনি বাড়িয়ে বাড়িয়ে দেন করেছি, আমি 2 দিন ভালো থাকি, 3 দিন আবার যা যায়। এটা বোঝা গেল তার ভাইটাল কোষ সাফিসিয়েন্ট, মানে হ্যাঁ সাফিসিয়েন্ট ভাইটাল রিয়াকশন জানাতে অক্ষম হচ্ছে। এই কথা জেনে আপনি নিশ্চয়ই সরিনাম দিলেন 200। দেখা গেল পেশেন্ট আপনাকে অনেক বড় কথা শুনিয়ে দিল, বললো স্যার তুমি আমাকে এতদিন এই ওষুধ দাওনি কেন? মানে কিভাবে এতদিন পরে কোথাও গেছিলেন বুঝি? মানে ডাক্তার ভয় হলো যে হয়তো অন্য ডাক্তার কাছে চলে গেছে, কোথাও গেছিলেন বেড়াতে? না না, ভালো থাকলে কেউ ডাক্তারখানায় আসে? এখন এলেন যে আমার জন্য আসেনি, ছেলেটার জন্য এসেছি। 1-2 আগে একটা পড়েছিল 2 দিন ভালো করতো, 3 দিনের দিন আবার। আর এখন দীর্ঘদিন আসেননি বলে ডাক্তার চিন্তা হচ্ছে কি ডাক্তার পাল্টে ফেলেছে। রুগী আজও ওষুধ চাইনি, শুধু বললো আজ আমি ছেলেকে দেখাতে, আমার জন্য আসলেই ভালো আছে। একবার ভাবুন এক্ষেত্রে কি হলো? একদম সরিনামের অত ক্ষমতা? মিথ্যা। সরিনাম কিচ্ছু করেনি, সরিনাম শুধু ভাইটাল ফোর্সকে স্টিমুলেশন দিয়েছে। কিরকম ব্যাপারটা? আমি বরাবর টিউশনই করতাম, খুব কম বয়স থেকে খুব কম বয়স থেকে টিউশনই করতাম। আমি ডাক্তারি পড়েছি নিজে আয় করে, টিউশনই করে না অবশ্য। তো মাঝে মধ্যে সিনিয়রদের কাছে যেতাম, অঙ্ক মিলছে না, ছেলেদের অঙ্ক মিলছে না, তো কখনো সিনিয়ররা বলতো দে এখনই করে দিচ্ছি। কোনো অঙ্ক মিলত না, বলতো একটা বিড়ি ধরালে, বিড়ি ধরালে অঙ্কটা মিলে গেল। আচ্ছা অঙ্ক মেলার সঙ্গে বিড়ির কি ভূমিকা আছে? টান দিল, বলো মিলে গেছে। এটা কি হলো? এটা কিন্তু সেই কারণ, সেই ভাইটাল ফোর্সের স্টিমুলেশন, ঠিক কিনা বলুন? ভাবুন আপনি রুগী দেখে দেখে ক্লান্ত সারাদিন ধরে, একটা রুগী মারা যাওয়ার কথা ছিল, সেই বাড়ির ছেলেটা এসেছে, রুগীর তোমার মায়ের খবর কি বলো? আর ওই তো মা হেঁটে আসছে, ওই তো বলো কি? ডাক্তার সাহেব নড়ে চড়ে বসলো, একটু মিষ্টি রাখছিল, খেয়ে যাও। বলো এখন আমার খিদে নেই, রাতে খাবো রাতে খাবো, রুগীর অনেক ভিড় আছে আসতে। ইংরেজি কোথা থেকে এলো? রুগী ভালো হয়ে গেছে, মরে যাওয়ার কথা ছিল, খবর এসেছে, ওই তো মা আসছে। ডাক্তারের স্টিমুলাস কি যে
স্ত্রীকে বললো ভাত তুলে রেখে দাও, আর এখন আর হবে না, এখন খিদে নেই, অনেক রুগী আছে, তার আমি খাচ্ছি না। কথা হলো ভাইটাল ফোর্স যদি মোটের উপর হেলদি থাকে তাহলে সে এভাবে অটো স্টিমুলেট হয়, মানে হলো উইদাউট হেল্প অফ এনি মেডিসিন। যদি আপনার জীবনে এমন ঘটনা ঘটে থাকে, খুব দুশ্চিন্তা করছিলেন কোনো কিছু নিয়ে, স্ত্রীর সঙ্গে গন্ডগোল হয়েছে, সকালবেলা দুজনের সঙ্গে কথা নাই, আপনি একটু ডিপ্রেসড আছেন, খবর এলো লটারিতে ফার্স্ট প্রাইজ পেয়েছে, ডিপ্রেশন তো চলেই গেল, গিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরলেন, ও কি হলো, ফার্স্ট প্রাইজ পেয়েছি। কে দিল স্টিমুলাস? লটারির খবর। ফলে ভাইটাল ফোর্সকে স্টিমুলাস দিতে ওষুধ সবসময় লাগে না গো। যার জন্য ডাক্তারবাবুরা বলেন, শুনুন আপনি অনেকদিন ওষুধ খাচ্ছেন, তো একবার কিছু একটু ঘুরে আসুন না। কোথায় যাবো স্যার? ভালো লাগে জায়গায়। ভালো লাগা জায়গা বলতে তো কক্সবাজার যাবো, অনেকদিন ধরে ভেবেছি, টাকা পয়সার জন্য যাওয়া হয়নি। নেই, আমি টাকা দিচ্ছি, আপনার তো অনেক পুরো রোগী নেই, এসে দিয়ে দেবেন। এসে পেশেন্ট বলছে, পেশেন্ট বলছে স্যার আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, ওখানে গিয়ে আমার স্বামী দারুণ, দেখুন না কথা বলে সেই রোগ আর আছে কিনা। ডাক্তার তো ওষুধ দিয়ে চেষ্টা করেছিলেন, কই হয়নি তো, কক্সবাজার যে ভালো, দারুণ নয় কি? আরো শুনুন একটা কাহানি আমি জানি, স্ত্রীর সঙ্গে প্রায় ছাড়াছাড়ির মতো অবস্থা পাবে পড়ে চলে গেছে, যা হোক কোনো গন্ডগোল হয়েছে, লোকটা ভীষণ অসুস্থ। অসুস্থ মানে এইরকম, প্রেশার বেড়েছে, সুগার বেড়েছে, খাওয়া দাওয়া কমে গেছে, ঘুম চলে গেছে, কারণ স্ত্রীকে খুব ভালোবাসতেন, ছোটখাটো ইগোর কারণে স্ত্রী চলে গেছে। যেভাবেই হোক স্ত্রী ঘুরে এসছে, এসে খুঁজছে কোথায় কোথায়, উনি মিছিমিছি একটু লুকিয়ে আছেন। এবার চিৎকার করে কাঁদছে স্ত্রী, কোথায় তুমি? উনি বাইরে বেরিয়ে এলেন, তোমার শরীরটা শুনলাম খুব অসুস্থ। বলো কে বলেছে? মনে হচ্ছে তোমার সুগার প্রেশার সব ভালো হয়ে গেল, শুধু স্ত্রী কান্না শুনে, কি জন্য কান্না, কোথায় তুমি? তো ওষুধ দিয়ে যে কাজ হয় না, এই স্টিমুলাস যে কাজ করে। সবসময় ওষুধ দেবো না কিন্তু, আমি কিন্তু অনেক সময় করি, ওই বিসলেরির বোতলে এমনি তো আরেস দেই না, কিন্তু যখন মনে হয় ওষুধের দরকার নেই, হ্যাঁ একটু ওষুধ একটু ওষুধ, বলো ঠিক আছে এটা ঘন ঘন থাক, ফোন করিস বলে এখন ভালো আছে। তো কখনো কখনো এইভাবে ভোকাল টনিক, এইভাবে স্যাকলাক মানুষকে স্টিমুলেট করে। আমি তো যখন ইন্টার্নশিপ করেছি, যখন হসপিটাল ডিউটি দিয়েছি, অনেকবার দেখেছি স্যাররা দানাই দিয়ে যাচ্ছেন, রুগী দানাই নিতে এসেছে, বললো দানাটা ফুরিয়ে গেলেই মাথা যন্ত্রণা হয়, ঘোড়ার ডিম দানায় ঢাকুন, কিন্তু কিছু নেই, দানাটা ফুরিয়ে গেলেই মাথা যন্ত্রণা হয়, আর দানাই নিতে আসে, আর স্যাররা দানাই দিয়ে দেন। ফলে এগুলো কিন্তু ভাইটাল ফোর্সের স্টিমুলাস, এটা কিন্তু ঘটে। সেই জন্যে আমি তাই এই দুদিন ধরে বলতে এসেছি, ওষুধ নয়, ভাইটাল ফোর্সই আমাদের জ্ঞাতব্য বিষয়, গন্তব্যস্থল। কিন্তু কথা হলো সবার ভাইটাল ফোর্স বলে তো কোনো ওষুধ নেই যে সবাইকে এটা খাইয়ে দেওয়া হবে। এক একজনের ভাইটাল ফোর্স একটা একটা ড্রাগে, সেখানে কি করে পৌঁছাবে, তারই একটা কথা বলতে গিয়ে আমি দুজনের কথা বলেছি। একটি হলো কার্বোভেজ, ওর ভাইটাল ফোর্স কেমন হয়, আরেকটি বললাম সরিনাম, ওর ভাইটাল ফোর্স কেমন হয়। এই সরিনামকে আমরা কিন্তু খুব ছোট্টবেলাকে তাকে জিজ্ঞেস করলে আইডেন্টিফাই করতে পারি, এই বেসিক্যালি সরিনাম হয়ে জন্মেছিল না ইদানিং কালে বিভিন্ন ওষুধ খেতে খেতে ওর ভাইটাল ফোর্স তলানিতে পৌঁছেছে। ব্যাপারটা কিরকম, রোগ তো হয়েছে, যা হয়তো কিছু একটা রোগ হয়েছে, তার জন্য ডাক্তারবাবু ওষুধ, প্রথমে পাড়া ডাক্তারবাবু দিয়েছিলেন, ঠিক হয়নি, তারপর পাড়ারই আর এক ডাক্তারবাবু দিয়েছেন, অন্য প্যাথি দিয়েছেন, ঠিক হয়নি, কিন্তু দিয়েছেন তো বটে। এরপর শহরে গেলেন, তারপর সেখানেও ঠিক হলো না, একটু হলো না, সেখানে আরো দু তিনটে ডাক্তার বন্ধুদের কথায় দেখালেন, তারপরে গেলেন ঢাকা, সেখানে দেখালেন,
তেমন কিছু হলো না। উনি গেলেন চেন্নাই, কলকাতায় সেখানে চেন্নাই। ভাবুন এই যে ভাইটাল ফোর্স লোকটি কতজন লাঠি মারছে গো, কতজন মেরেছে, গুনলে মনে হবে 15-20 জন তো মেরেইছে। এতবার লাঠি খেতে 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 ভাইটাল ফোর্স কেমন করে রিয়াক্ট করবে? তখন কিন্তু আপনি কোনো সঠিক মেডিসিনে পৌঁছানো মুশকিল আছে। আপনি চেষ্টা তো নিশ্চয়ই করবেন, সিভিলিয়ান দিয়ে আপনিও চেষ্টা করবেন, কিন্তু না ডাক্তার সাহেব কিছু হলো না তো আমার। এবার থেকে বুঝতে হবে যে তাহলে ভাইটাল ফোর্সকে বিভিন্ন প্যাথি বিভিন্ন ডাক্তারবাবু এতবার আঘাত করেছে যে তার এখন প্রায় স্টেজ অজ্ঞান অবস্থা। ফলে কোনো মেডিসিনের তার ভাইটাল রিয়াকশন জাগিয়ে তুলতে পারছে না। যেহেতু পাচ্ছে না সেহেতু আমরা দুইজনের কাছে যাব। নাম্বার 1 যাব যার কাছে, তিনি কার্বোভেজ, দ্য কর্স রিভাইভার। সেই কর্স রিভাইভারকেও যিনি এন্ট্রি দেবেন না তার জন্য যাব সরিনামের। এখানে আরো একটা কথা বলা আছে, বাবুর কার্বোভেজ দিয়ে ভালো আছে, কিন্তু কার্বোভেজ দিয়ে তো বেশি দিন ভালো নেই, 3 দিন 4 দিন, বড় 7 দিন, কি ঠিক আছে বড় 15 দিন, কিন্তু ডোজ তো পদ্ধতি চেঞ্জ করতে হচ্ছে। কেন্ট সাহেব বলেছেন ঘন ঘন পদ্ধতি চেঞ্জ, জীবনী শক্তির উপর আঘাত আনে, কিন্তু কি করি, উপায় তো নেই, দিতে তো হচ্ছেই। এই দিতে তো হচ্ছেই কথার মানে হলো কার্বোভেজ দিয়ে রোগী ভালো ছিল, কিন্তু কার্বোভেজ তার জন্য কিন্তু সিমিলিমাম নয়। আপনাকে সুযোগ দিয়েছে, তাকে নিয়ে বিবেচনা করবা। আপনি দেখলেন কার্বোভেজ দিয়ে ভালো আছে কিন্তু ফিরে এসে রোগী, আবার কার্বোভেজ যদিও বা দেন দিয়ে বসিয়ে রেখে ওর হিস্ট্রি নিন, ফল গাছ মাটি, দেখবেন ডাক্তারই বদলে গেছে। সনদ সনদ আছিস? তোর দিদিকে ফোন করেছিলি? না, বলেছি কালকের জেলা আজকের জেলার মধ্যে কোনো পার্থক্য তো নেই, একই সময় ছিল। কাল যতক্ষণ ছিল আজ ততক্ষণই ছিল, সময়টা একই, একটিও বাড়েনি। আর গলা গেল, আর এই বুকের কোনো কষ্ট চল। আমি কেন পেশেন্টটার খোঁজ করলাম, চলে চলে, কেন পেশেন্টটার খোঁজ করলাম সে হচ্ছে এই জন্য, তার নিউম্যাটিক হার্ট। মাঝখানে মনে হয়েছিল উনি মারা যাবেন। কেন? ওনার মিনিটে 2 মিনিট অন্তর প্রস্রাব হচ্ছিল, এছাড়া এসোটাইটার ওনার বেশি আছে, যার জন্য গলায় একটা কষ্ট হয়। কিন্তু কার্বোভেজে উনি ভালো থাকেন, কিন্তু স্থায়ী হয় না কার্বোভেজে, যার জন্য বলা হয়েছিল। চিকিৎসা চলছিল, আমি ওদেশে ছিলাম, একবার তো উনি দেখিয়ে এসেছেন। তারপরে এখান থেকে ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইউজ করে, ফোন ইউজ করে কথা বলা হতো। কার্বোভেজে রাখা হয়েছিল এই জন্যে কোনো দিশা করা যাচ্ছিল না, এই জন্যে তো কার্বোভেজেই ছিল, মনের উপর ঠিকই ছিল, প্রচার ঠিক হয়ে গেছে, কিন্তু রোগী তো ঠিক হয়নি। কারণ গলার কষ্ট এখনো আসবে, কথার মানে হলো এএসও টাইটার, অ্যান্টি স্টেপটোলাইসিন ও টাইটার, এটা বেশি আছে, তাই প্রমাণ করে ব্যাপারটা ওনার গলায় একটা কষ্ট আছে। কিন্তু বুকের যে কষ্ট, ক্রমাগত জ্বরের যে কষ্ট উনি ভুগতেন, সেগুলো এখন ওরকম নেই। ডাক্তার ওরকম বলেছেন একজন কার্ডিওলজিস্ট, এখন হার্টের অবস্থা অনেক ভালো, কোনো ওষুধ দেওয়ার দরকার, ওষুধ কিন্তু চলছে। তো কার্বোভেজ চলছিল, যেহেতু কাজ ঠিকঠাক মতো পাওয়া যায়নি, যাচ্ছে না, সেভাবে রুখে যাচ্ছে না, তো ওনার কেস্টিংটা আবার রিকেস্টিং করা হয় গত রাত। কারণ আমি আবার কবে আসবো, অন্য আবার কবে যাবে, রিকেস্টিং করে দেখা গেল সিফিলিস। কেন? উনি বরাবরই ক্যাজুয়াল ছিলেন, 200 দেওয়া হয়েছিল বসবার জন্য, উনি মেডিসিনটা নিতে পারবেন না, হলে কিন্তু মিনিমাম দেওয়া দরকার ছিল 10 কারণ ইনফেকশাস কেস, তো অগত্যা আমি 200 দিয়েছি। এই ক্ষেত্রেই আপনারা জেনে খুশি হবেন, ওনাকে প্রথম যখন 01 দেওয়া হয়েছিল, ওনার জানটা এক্ষুনি বেরিয়ে যায় অবস্থা, তখন 200 দিয়ে ওনার জানটাকে রক্ষা করা গেছিল। সেই জন্য অর্গান যাই বলুক না কেন, পেশেন্টই শেষ কথা। আপনি যদি কাউকে বলেন মেরে দিয়ে, অর্গানে লেখা আছে দিয়েছি, আপনাকে কিন্তু বাঁচাবে না জনগণ, বলবে অর্গানের বাচ্চা দেখাচ্ছি মজা, আমার ছেলে মারা গেছে, তার কি হবে, তোমার অর্গান তুমি বুঝো কি। সো
তার কষ্ট কমেনি বোঝা গেল, কিন্তু বাড়েনি। কথার মানে হলো মেডিসিন ঠিক আছে 200 ছিল, আজ তাকে 10 দেবো। কালকে শোনাবো আপনাদেরকে তার কথা, কালও সে আসবে বলে না।